ক্ষমতার যে কেন্দ্রটা গত ৫০ বছর ধরে পুরো পৃথিবীকে চালিয়েছে সেটা এখন ভেঙে পড়ছে। হ্যাঁ, বিশ্বজুড়ে ক্ষমতার সমীকরণটা একদম বদলে যাচ্ছে। পর্দার আড়ালে এমন কিছু চাল দেওয়া হচ্ছে যা নিয়ে মিডিয়াতে বড় কোনো আলোচনা নেই, কিন্তু এই চালগুলোই আগামী দিনের ইতিহাস লিখবে। আমেরিকা মানে যাকে আমরা এতদিন বিশ্বের একছত্র অধিপতি বলে জানতাম, তার সিংহাসনটা এখন রীতিমতো কাঁপছে। আর এই পুরো ভূকম্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই দেশ, ভারত। চলুন আজ সেই সব গোপন চাল আর তার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে কথা বলা যাক। শুধু একবার ভাবুন তো, আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে পুরনো দুই ইউরোপীয় বন্ধু সুইডেন আর ডেনমার্ক কোনো রকম ঘোষণা ছাড়াই হুট করে প্রায় $9 বিলিয়ন মার্কিন ট্রেজারি বিল মানে সরকারি বন্ড বিক্রি করে দিয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, না, ভূ রাজনীতির ভাষায় এটাকে বলে বিদ্রোহ। সোজা কথায় একটা বিদ্রোহের সংকেত। যারা দশকের পর দশক ধরে আমেরিকার ছায়াতলে ছিল, আজ তারাই সেই ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো কেন? আর এই বিদ্রোহের আগুন কিন্তু শুধু সুইডেন বা ডেনমার্কেই সীমাবদ্ধ নেই। চারিদিকে দেখুন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়াশিংটনকে পাশ কাটিয়ে সরাসরি বেইজিংয়ের সাথে সম্পর্ক পাকা করছেন। আমেরিকার একদম গা ঘেঁষে থাকা কানাডা তাদের সবচেয়ে আধুনিক F-35 যুদ্ধবিমানকে প্রত্যাখ্যান করে ইউরোপীয় বিকল্প বেছে নিচ্ছে। আর জার্মানির চ্যান্সেলর তো আরও এক কাঠি ওপরে। তিনি প্রকাশ্যে বলছেন আত্মমর্যাদার আনন্দ খুঁজে পাওয়ার কথা। এর মানে কি? এর মানে হলো আমেরিকার ওপর নির্ভরশীলতা কমানো। বুঝতেই পারছেন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা অত্যন্ত গোছানো পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত। আমেরিকার সবচেয়ে কাছের লোকেরাই আজ তার বিরুদ্ধে জোট বাঁধছে। প্রশ্নটা হলো, হঠাৎ করে এমন কি ঘটল যে আমেরিকার এই দীর্ঘদিনের বন্ধুরা এমন চরম একটা পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে? যে আটলান্টিক জোটকে একসময় অটুট মনে করা হতো, সেটা আজ কেন ভেঙে পড়ছে? এর পেছনের আসল কারণটা ঠিক কী? কোনো একজন নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর আড়ালে রয়েছে আরও অনেক গভীর কোনো খেলা? দেখুন, এই ঘটনাগুলোকে যদি আলাদা আলাদা করে দেখেন, তাহলে আসল ছবিটা কখনোই স্পষ্ট হবে না। এর পেছনের মূল কারণ কোনো একজন রাষ্ট্রনেতার খামখেয়ালিপনা নয়। আসল কারণ হলো একটি নতুন শক্তির উত্থান, আর সেই শক্তি হলো ভারত। বিশ্বমঞ্চে ক্ষমতার ভারসাম্যটা এমনভাবে বদলে যাচ্ছে যে ইউরোপ এখন সেই বদলের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে। তারা খুব ভালো করেই বুঝতে পারছে পুরনো প্রভুর দিন শেষ, এখন সময় হয়েছে নতুন সঙ্গীর হাত ধরার। চলুন এবার একটু পর্দার আড়াল থেকে আসল খেলাটা দেখা যাক। কারণ সাধারণ মানুষ যা ভাবছে আর ভূ রাজনীতির আসল নিয়ন্ত্রকরা যা করছেন, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। বেশিরভাগ মানুষই ভাবছে ডোনাল্ড ট্রাম্পের ওই খামখেয়ালি নীতির জন্যই আজ এই সংকট, কিন্তু সত্যিটা হলো এটা একটা সুপরিকল্পিত ভূ রাজনৈতিক পদক্ষেপ। আর এই খেলাটা ট্রাম্প আসার অনেক আগে থেকেই শুরু হয়েছে। আবার দেখুন, সবাই ভারত ইইউ চুক্তিটাকে কি ভাবছে? ওহ, এটা তো একটা সাধারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা FTA, মানে কিছু আমদানি রপ্তানিতে ট্যাক্স কমবে, এই তো। না, এখানেই তো আসল ভুলটা হচ্ছে। আসলে এটা আমেরিকা এবং চীন এই দুটো বলয়ের বাইরে একটা সম্পূর্ণ নতুন স্বাধীন বিশ্ব অক্ষ বা অ্যাক্সিস তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। আসল খেলাটার নাম হলো ডি-ডলারাইজেশন। এর মানেটা কি বলুন তো? এর মানে হলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের যে একচেটিয়া রাজত্ব, সেটাকে চ্যালেঞ্জ করা। ইউরোপীয় দেশগুলো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমেরিকার উপর অর্থনৈতিক নির্ভরতা তাদের সার্বভৌমত্বের জন্য কতটা বিপজ্জনক। তাদের এখন এমন একজন শক্তিশালী সঙ্গীর প্রয়োজন যে নির্ভরযোগ্য এবং যার নিজেরই উত্থানের অসম্ভব সম্ভাবনা রয়েছে। আসলে শুধু ট্রাম্প নয়, আমেরিকার দীর্ঘদিনের নীতিও প্রমাণ করে দিয়েছে যে তারা আর নির্ভরযোগ্য বন্ধু নয়। তাই ইউরোপ এখন নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতেই নিতে চাইছে। আর এই নতুন বিশ্ব ব্যবস্থায় ইউরোপ তাদের প্রধান কৌশলগত সঙ্গী হিসেবে বেছে নিয়েছে ভারতকে। চীন নয়, রাশিয়াও নয়, তাদের নিঃশর্ত বাজিটা হলো ভারতের ওপর। কারণ আজকের ভারত মানে হলো স্থিতিশীলতা, অর্থনৈতিক বৃদ্ধি, আর সবচেয়ে বড় কথা হলো ভরসাযোগ্যতার প্রতীক। ভারত আর ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তিটাকে বড় বড় বিশ্লেষকরা বলছেন মাদার অফ অল ডিলস।
কেন? কারণ এটা শুধু একটা বাণিজ্য চুক্তি নয়, এটা এমন একটা কৌশলগত পার্টনারশিপ যা বিশ্বের মোট জিডিপির 25% এবং বিশ্ব বাণিজ্যের প্রায় 1/3 একটা ছাতার তলায় নিয়ে আসছে। একটু কল্পনা করুন তো, ভারত মহাসাগর থেকে শুরু করে আরব সাগর, পারস্য উপসাগর হয়ে সোজা ইউরোপ পর্যন্ত একটা নিরবিচ্ছিন্ন অর্থনৈতিক এবং কৌশলগত করিডোর তৈরি হচ্ছে, যেখানে পুরনো শক্তিদের খবরদারির আর কোনো সুযোগই থাকবে না। ক্ষমতার এই নতুন খেলায় কেউ তো জিতবেই, আবার কেউ পড়বে নিজেদের অস্তিত্বের সংকটে। তো এই নতুন ভারত ইউরোপ অক্ষ তৈরির ফলে কারা লাভবান হচ্ছে আর কাদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে, চলুন সেটা এবার একটু দেখে নেওয়া যাক। এই নতুন সমীকরণে সবচেয়ে বড় এবং স্পষ্ট বিজয়ী দুটি পক্ষ, একদিকে ভারত আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন। দুজনেই এমন কিছু অর্জন করতে চলেছে যা তাদের আগামী কয়েক দশকের ভবিষ্যৎকে একদম সুরক্ষিত করে দেবে। ভারত ঠিক কী পাচ্ছে? এক কথায় বললে, ইউরোপের ওই বিশাল আর উন্নত বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, ভারত হয়ে উঠছে ইউরোপের 150 বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা কর্মসূচির একজন গুরুত্বপূর্ণ পার্টনার। মানে ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এখন ভারতের মাটিতে তৈরি হবে। ভারত শুধু বাজার নয়, ইউরোপের অস্ত্রাগার হয়ে উঠছে। আর ইউরোপীয় ইউনিয়ন কি পাচ্ছে? তারা চীনের ওপর থেকে বাণিজ্যিক নির্ভরতা কমানোর জন্য একটা নির্ভরযোগ্য বিকল্প খুঁজে পেয়েছে। আর সবচেয়ে বড় কথা, ওয়াশিংটনের প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি প্রতিষ্ঠা করতে পারছে। মানে এখন থেকে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। আর পরাজিতদের তালিকায়, হ্যাঁ, সবার উপরে রয়েছে আমেরিকা। তাদের প্রভাব কমছে, বন্ধুরা হাতছাড়া হচ্ছে। কিন্তু গল্পটা শুধু আমেরিকাতেই শেষ নয়। এই চুক্তির ফলে পাকিস্তান, বাংলাদেশ এবং তুরস্কের মতো দেশগুলোও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। আমেরিকার বৈশ্বিক প্রভাব কমছে, এটা তো স্পষ্ট, আর ডলারের আধিপত্য সরাসরি হুমকির মুখে। অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তিটা কি? তাদের টেক্সটাইল বা পোশাক শিল্প। এবার ভাবুন, ভারত যদি ইউরোপের বাজারে প্রায় 12% শুল্ক ছাড় পেয়ে যায়, তাহলে কি হবে? এই দুই দেশের টেক্সটাইল রপ্তানি তো প্রায় ধ্বংসের মুখে পড়বে। তাদের পণ্য ভারতের পণ্যের তুলনায় অনেক বেশি দামি হয়ে যাবে। আর তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাস্টমস ইউনিয়নের অংশ হয়েও এই নতুন ভারত ইইউ চুক্তির বাইরে। ফলে ভারতীয় সস্তা পণ্য তুরস্কের বাজারেও ঢুকবে, কিন্তু তুরস্কের পণ্য ভারতে কোনো শুল্ক ছাড় পাবে না। এটা তো একটা একতরফা অর্থনৈতিক আঘাত। কিন্তু এই সব কিছুর পেছনে ভারতের আসল তুরুপের তাসটা কি? এটা অর্থ বা সামরিক শক্তি নয়, আসল শক্তি হল প্রযুক্তিগত স্বাধীনতা অর্জনের একটা নীরব বিপ্লব, যা গত 1 দশক ধরে সবার চোখের আড়ালে ঘটছিল। সবচেয়ে বড় উদাহরণটা হলো যুদ্ধ বিমানের ইঞ্জিন। দশকের পর দশক ধরে আমেরিকা ভারতকে উন্নত জেট ইঞ্জিন প্রযুক্তি দেওয়ার নামে কেবল ঝুলিয়ে রেখেছে। তারা জি ইঞ্জিনের জন্য 80% প্রযুক্তি হস্তান্তরের কথা বললেও তার আড়ালে ছিল ভেটো দেওয়ার ক্ষমতা আর অসম্ভব খরচ। সোজা কথায় একটা নির্ভরতার ফাঁদ। কিন্তু ভারত সেই ফাঁদে পা দেয়নি। ফ্রান্সের সাফরানের সাথে চুক্তি করে ভারত তার 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট AMC এর জন্য 100% প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করেছে। শুধু তাই নয়, এর সম্পূর্ণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব এখন ভারতের। এই এক চালে ভারত আমেরিকার প্রযুক্তিগত ব্ল্যাকমেল থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে গেল। আরেকটা উদাহরণ দিই, গ্যালিয়াম নাইট্রাইড বা গ্যান সেমিকন্ডাক্টর। রাফায়েল যুদ্ধবিমান চুক্তির সময় ফ্রান্স কিন্তু এই প্রযুক্তিটা ভারতকে দিতে অস্বীকার করেছিল। তখন ভারতের DRDO এই চ্যালেঞ্জটা নেয় এবং সম্পূর্ণ দেশীয়ভাবে এই প্রযুক্তি তৈরি করে পুরো বিশ্বকে চমকে দেয়। এর ফলে ভারত এখন আমেরিকা, চীন এবং রাশিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশের এলিট ক্লাবে ঢুকে পড়েছে, যাদের কাছে এই অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিটা আছে। প্রথমে প্রত্যাখ্যান, তারপর চ্যালেঞ্জ গ্রহণ এবং শেষে বিজয়। এটাই হলো নতুন ভারতের গল্প। আচ্ছা, এই জ্ঞান প্রযুক্তিটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা সাধারণ সিলিকনের চেয়ে 300 গুণ দ্রুত কাজ করে এবং 1000 ডিগ্রি সেলসিয়াসের মতো সাংঘাতিক তাপমাত্রাও সহ্য করতে পারে। যুদ্ধক্ষেত্রের মানে কি?
এর মানে হলো শত্রুর রাডারকে মুহূর্তে ফাঁকি দেওয়া, নিজের মিসাইলকে আরও নিখুঁত করে তোলা এবং শত্রুর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ জ্যাম করে দেওয়া। এই প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হওয়া ভারতের জন্য একটা বিশাল কৌশলগত বিজয়। তবে এত বড় একটা সাফল্যের গল্পের পেছনে কি কোনো কাঁটা লুকিয়ে নেই? অবশ্যই আছে। আর সবচেয়ে বড় ঝুঁকিটা কিন্তু বাইরে থেকে আসছে না, আসছে ভেতর থেকেই। ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা প্রযুক্তি অর্জন করা নয়, বরং সেই প্রযুক্তিকে ঠিকভাবে এবং দ্রুততার সাথে কাজে লাগানো। আমলাতান্ত্রিক জটিলতা বা রেড টেপ যদি এই প্রক্রিয়াটাকে ধীর করে দেয়, তাহলে এই ঐতিহাসিক সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। দেখুন, প্রযুক্তি হাতে আসা একটা ব্যাপার, আর তাকে সময় মতো লক্ষ লক্ষ ইউনিটে উৎপাদন করে মাঠে নামানোটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা খেলা। আসল পরীক্ষাটা হবে বাস্তবায়নের ক্ষেত্রে। সব মিলিয়ে আমরা তাহলে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি? আমরা আসলে এক নতুন যুগের সূচনা দেখতে পাচ্ছি, যেখানে পুরনো নিয়মকানুন আর কাজ করছে না। সুতরাং চূড়ান্ত রায়টা কি? ছবিটা একদম পরিষ্কার। ভারত এখন আর দাবার খুঁটি নয়, নিজেই একজন খেলোয়াড়। ভারত আর কোনো পরাশক্তির অনুসারী নয়, বরং নিজেই একটা স্বাধীন মেরু হয়ে উঠছে। আমেরিকার খবরদারির দিন যে শেষ হয়ে গেছে তা বলাই বাহুল্য। ভারত ইউরোপের সাথে একটা অবিচ্ছেদ্য আর পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক তৈরি করেছে, যেখানে পুরনো সুপার পাওয়াররা এখন কেবলই পার্শ্ব চরিত্র। তাহলে শেষ প্রশ্নটা হলো, আমেরিকার এই অহংকার আর বন্ধুদের প্রতি অবিশ্বাসী কি শেষ পর্যন্ত ভারতের উত্থানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দেখা দিল? নিজেদের অজান্তেই কি আমেরিকা তাদের সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বীকে আরও বেশি শক্তিশালী করে তুলল? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কি মনে হয়, আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে কোন দেশ পরের বাজিটা ভারতের দিকে ধরতে পারে? আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।